আশ্চর্য, এই কাণ্ড আদৌ ঘটেছিল কিনা তা বলা কঠিন। হ্যারিংওয়ের মুখে শোনা তো তার কথা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আর্টিস্ট হ্যারিংওয়ে, আর্টিস্ট সে কিছু বুঝুক আর না বুঝুক, ছবি আঁকে, নিজের কথাতেই সাত কাহন করে যায়। আর কল্পনা বস্তুটা তার মগজে খুবই কম, তবুও সে এঁকে যায়, কেবল ছবি এঁকে যায়। সবসময় সেসব ছবি হয়ে ওঠে না, আর সেটা জানা সত্ত্বেও ছবি আঁকার নেশা সে ছাড়তে পারে না। বিচিত্র এই কাহিনী তারই মুখে শোনা। আপনারাই শুনুন না সেই কাহিনী, তাহলেই বুঝবেন কতটা বিচিত্র সে। এখন স্টোরি টাইমে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক H.G. ওয়েলসের লেখা একটি ছোট গল্প, দ্য টেম্পটেশন অফ হ্যারিংওয়ে। কল্পবিজ্ঞানের গল্প রচনায় H.G. ওয়েলসের জুড়ি মেলা ভার। দ্য টেম্পটেশন অফ হ্যারিংওয়ে প্রথম প্রকাশিত হয় 1895 সালের ফেব্রুয়ারি মাসে দ্য সেন্ট জেমস গ্যাজেট পত্রিকায়। 1895 সালে লন্ডনের ম্যাথিউন অ্যান্ড কোম্পানি থেকে প্রকাশিত H.G. ওয়েলসের প্রথম ছোট গল্পের সংকলন দ্য স্টোলেন ব্যাসিলাস অ্যান্ড আদার ইনসিডেন্টস, এই বইটিতে স্থান পায় গল্পটি। তাহলে শুনে নিন আজকের গল্প, H.G. ওয়েলসের লেখা দ্য টেম্পটেশন অফ হ্যারিংওয়ে। গল্প পাঠে আমি জয়দীপ। সেদিন 10টা নাগাদ স্টুডিওয়ে গিয়ে হ্যারিংওয়ে আগের দিনের আঁকা ইটালিয়ান অর্গান বাদকের ছবিটা খুঁটিয়ে দেখছিল। শিল্পী মানুষ তো, বড্ড খুঁতখুঁতে। ছবিটা পছন্দ হয়নি ঠিক মতো, তবু যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এই আপ্তবাক্যটি অনুসরণ করেই রাস্তা থেকে অর্গান বাদককে ধরে এনে ক্যানভাসের সামনে হাঁটু গেড়ে বসিয়েছিল হ্যারিংওয়ে। বাজনদারের অবশ্য পয়সার বেশ খাঁই ছিল। চোঙা ঘুরিয়ে, বাজনা বাজিয়ে, পথে পথে 2-4 পেনি পেলেই যে বলতে যায়, শিল্পী হ্যারিংওয়ে তাকে কবজায় এনে ফেলেছিল বেশ সহজেই। মহৎ সৃষ্টি করতে গেলে পথের ভিখিরিদের দিকেই নজর রাখতে হয়। হাঁটু গেড়ে বসিয়ে দাঁত খিচিয়ে তাকে এমনভাবে হাসতে বলেছিল হ্যারিংওয়ে, যেন দেখলেই মনে হয় যে পিনির প্রত্যাশায় 32 পাটি দাঁত বেরিয়ে পড়েছে। কিন্তু মাড়ি বার করলে চলবে না, মাড়ি আঁকার জন্য এত মেহনত করতে বসেনি হ্যারিংওয়ে। দাবরানি দিয়ে সেটা বোঝাতে কসুর করেনি সে। হাসির মধ্যে ফুটিয়ে তুলতে হবে মনের অতৃপ্তি, তবেই তো ভালো লাগবে ছবিটা। বাজনদারটি ব্যারেল অর্গান নিয়ে বিদায় হয়েছিল। টি নিয়ে ঘুমিয়ে রাত কাবার করে আর্টিস্ট মশাইয়ের যখন মনে হলো এই ছবিটা মোটেই সুবিধার হয়নি, ঘাড়ের কাছে একটু তুলি বোলাতে পারলে মনে হয় উতরে যাবে, শুরু হলো স্টুডিওর মধ্যে পায়চারি। নানান দিক থেকে ঘাড় কাত করে নিজের সৃষ্টিকে সে নানানভাবে দেখতে লাগলো। শেষকালে যে অশ্লীল শব্দটা উচ্চারণ করলো সেটা বর্তমান কাহিনীতে বাদ দিয়ে দিলাম। তারপর বলছিল নিজেকে মনে মনে, নিছক একটা ছবি যদি হতো মনটা খচখচ করতো না, কিন্তু জীবন্ত মানুষের ছবি এঁকে সেই ছবিকে যদি জীবন্ত করে তুলতেই না পারি তাহলে করলামটা কি? তোর নিশ্চয়ই গলদ রয়েছে আমার কল্পনা করার ক্ষমতায়। কিছুতেই কোনো ছবিকে জীবন্ত করতে পারি না কেন? খাঁটি কথা,
হ্যারিংওয়ের মস্ত গলদ ওইখানে। কল্পনা শক্তির ঘাটতি নিয়ে শিল্পী হওয়া কি সম্ভব? মনে মনে তাই সমানে এসে গজগজ করে যাচ্ছিল। ঝাল ঝাড়ছিল নিজের ওপরেই। গিরিমাটি রং দিয়ে আদমকে যেমন রঙিন করা হয়েছিল, সেইভাবেই রং দেওয়া দরকার ছবির মানুষটাকে। কিন্তু দূর দূর, এ কি একটা ছবি হয়েছে? অথচ রাস্তায় হাঁটলেই ছবির মতোই স্টুডিও চিত্র দেখা যায়। স্টুডিওতে ঢুকলেই সেটা অন্যরকম, পাল্টে যায় খোকা কুকুরাও। জানলার খড়খড়িটা তুলে দিল হ্যারিংওয়ে। একটু আলো আসুক ঘরে। তারপর রং, তুলি, প্যালেট তুলে নিয়ে এলো ছবির সামনে। এক কুচ বাদামি রং লাগালো মুখের কোণে। তারপর তন্ময় হলো চোখের তারাটা নিয়ে। শেষকালে মনে হলো চিবুকটা বড় বেশি ঔদাসীন্যে ভরা। ছবিটার নাম দিয়ে বসেছি কিন্তু সেইভাবেই, ধর্মচর্চার জন্যে রাত্রি জাগরণ। কিছুক্ষণ পর আঁকার সরঞ্জাম নামিয়ে রেখে পাইপ নিয়ে বসলো। ধূমপান করে মাথা সাফ করা দরকার। ঠায় চেয়ে রইল ছবিটার দিকে। মনে হলো যেন ছবির মানুষটা নাক সিটকিয়ে তাকে উপহাস করছে। সত্যিই জান্তব ভাব বৃদ্ধি পেয়েছে ছবিটাতে। তবে যেভাবে হ্যারিংওয়ে চেয়েছিল সেভাবে হয়নি। উপহাস ভাবটা অতিশয় সুস্পষ্ট। হেয় জ্ঞান করছে শিল্পীকে। শিল্পীর ক্ষমতায় যেন তিলমাত্র বিশ্বাস নেই। ঠিক এইভাবে ছবিকে সজীব করতে চায়নি হ্যারিংওয়ে। বাঁ দিকের ভুরুটায় বিশ্বনিন্দা অতটা ফুটে ওঠেনি অবশ্য। সুতরাং ওর ওপরে চাপানো যাক আর একটু রং। আর কানের লতিটাতেও একটু রং বুলিয়ে দেওয়া উচিত সেই সময়, ওটাকে আর একটু সজীব করে তোলার জন্য। এইভাবেই এখানে সেখানে একটু একটু করে রং ছুঁয়ে দূরে সরে গিয়ে ঘাড় কাত করে হ্যারিংওয়ে দেখে নিচ্ছিল ছবিটাকে। একটু একটু করে আগের চাইতেও জ্যান্ত হয়ে উঠছিল ছবিটা। তবে মন কিছুতেই তার ভরছিল না। এমন কুটিল মুক্ত হ্যারিংওয়ে চায়নি। জীবনে এরকম অশুভ ভাবভরা মুখচ্ছবি সে কখনো আঁকেনি। ছবি কখনো এরকম জ্যান্তও হয়নি তার হাতে। কিন্তু হাল ছাড়বার পাত্র সে নয়। তাচ্ছিলের ওই হাসি উড়িয়ে না দেওয়া পর্যন্ত রং তুলি চালিয়ে গেল সমান। সে ভাবটা গেল বটে, কিন্তু স্পষ্ট হয়ে উঠল চোখের ছাই চাপা আগুন। এতক্ষণ এই দুটি কিন্তু চোখে পড়েনি। সারা মুখখানায় যেন শয়তানি মাখানো। কেন এরকম হলো? ভুরু দুটো কি বেশি তেরচা হয়ে গেছে? খড়খড়িটা আর একটু খুলে দিয়ে জোরালো আলোতে রং তুলে নিয়ে ফের হুমড়ি খেয়ে বসল হ্যারিংওয়ে। ক্যানভাসের ওপরে মুখটা সজীব রয়েছে যেন আত্মার প্রাণ স্পন্দন। কিন্তু পৈশাচিক ভাবটা জাগ্রত হচ্ছে কি জন্য কিছুতেই সেটা আবিষ্কার করে উঠতে পারছে না হ্যারিংওয়ে। অসম্ভব। আরো এক্সপেরিমেন্ট দরকার মনে হচ্ছে। ভুরু দুটোর দিকে তাকিয়ে কিন্তু তাজ্জব হয়ে গেল বিচারা। ও কি, ওটা না, এটা অন্য কিছু। আরে ওই জন্য কি মুখটা ওরকম নারকীয় লাগছে? ধুত্ত, রং তুলি যখন হাতেই রয়েছে, বিকট ভুরুকে সহজ করে তোলা এমন আর কি শক্ত কাজ। ভুরুটাকে সে চক্ষের নিমেষেই পাল্টে দিল, কিন্তু তাতেও কমল না মুখের ভয়াবহতা আর ওই গা জ্বালানো তাচ্ছিল্যের হাসি। আরো শয়তান শয়তান হয়ে উঠছিল গোটা মুখটা। কি জ্বালা! মুখের কোনটা একটু তুলি বুলালে হয় না? শ্লেষ হাসি অমনি পাল্টে গিয়ে দাঁত বার করা হাড় পিত্তি জ্বালানো হাসি যেন নিঃশব্দে টিটকিরি দিয়ে যায় হ্যারিংওয়েকে। তাহলে কি চোখের ভিতর গলদ রয়েছে? যাচ্ছেন। তুলিতে উঠে এসেছে
টকটকে সিঁদুর রং, ওই রঙও লাগানো হয়ে গেল। অথচ বেশ খেয়াল ছিল সে তুলছে বাদামি রং। টকটকে লাল চোখ জোড়া এখন যেন অক্ষি কোটরের পাক দিয়ে কটমট করে চেয়ে আছে হ্যারিংয়ের দিকে। চোখ তো নয়, যেন আগুনের একটা গোলক বললেই চলে। তড়িঘড়ি বেশ খানিকটা উজ্জ্বল লাল রং তুলি বোঝাই করে তুলে নিয়েছিল হ্যারিং। একটু যেন ভয়ত্রস্ত হয়েই ঘচাঘচ করে তুলি বুলিয়েছিল ছবির ওপর দিয়ে আড়াআড়ি ভাবে। তারপরেই ঘটে গেল ভারী অদ্ভুত একটা ব্যাপার। অদ্ভুত বলে অদ্ভুত, কিন্তু আদৌ সেটা ঘটেছিল কিনা তাই বা কে জানে। ছবির শয়তান ইতালিয়ান অর্গান বাদক সঙ্গে সঙ্গে চোখ বুজে, মুখ মুচকে, হাত তুলে সমস্ত রং মুছে ফেলল মুখের ওপর থেকে। পরক্ষণেই ফের খুলে গেল লাল চোখ। ফটফট করে ঠোঁট খোলার মতো আওয়াজও হলো একটা। শুরুত করে হাসি ভেসে এলো মুখের ওপর দিয়ে। ছবিটা কথা বলে উঠল, চোখের মাথায় কি যে করো? এতক্ষণ ভয়ে কাঁটা হয়েছিল হ্যারিং, কিন্তু যা ঘটবার নয় তাই যখন ঘটে গেল তখন আর কিসের ভয়। হ্যারিংওয়ে নিমেষের মধ্যে আত্মস্থ হয়ে উঠল। ছবির শয়তান খুব একটা হাড় বজ্জাত হবে বলে মনে হচ্ছে না। অতএব কোমর বেঁধেই লেগে থাকা যাক তার সঙ্গে। কড়া গলায় হ্যারিংওয়ে বলল, তুমি বা কম কিসে? হ্যাঁ, এত নড়াচড়া কেন? মুখ ভেঙচে, চোখ টিপে, এইসব ব্যঙ্গের হাসি বা কেন? হ্যাঁ, আমি? ছবিটা যেন আকাশ থেকে পড়ল। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি। আমি তো কিছু করিনি। 100 বার তুমি করেছো। আগে না মশাই, গোলমালটা তুমিই পাকিয়েছ। তেলে বেগুনে হ্যারিংওয়ে জ্বলে উঠে বলল, ইয়ার কি হচ্ছে না? পাগল, ওসব আমার পোষায় না। আরে আরে, করো কি করো কি? আমার তুনি দিয়ে মারবে নাকি? পাগলামি ছাড়ো প্লিজ। যা সত্যি তা শুনলে খারাপ তো লাগবে, কিন্তু সকাল থেকে কি চেষ্টাই না করছো। আমি জানোই ঠিক সেইভাবে আমাকে আঁকতে চেষ্টা করে যাচ্ছ। নিজেই জানো না কি আঁকতে চাও, তা বলো দোষটা কি আমার না তোমার? দেখো, বেশি ফটফট করো না। কি আঁকতে চাই সে জ্ঞান আমার বিলক্ষণ আছে, বুঝলে? তোমার থেকে আমি শিখবো না। একেবারেই নেই, কসমিন কালেও ছিল না। ছবিদের সঙ্গে তোমার প্রাণের কোনো সম্পর্কই নেই, তাই কোনো ছবি শেষ পর্যন্ত জ্যান্ত ছবি হয়ে ওঠে না। আচ্ছা, ধারণা নিয়ে শুরু করো, তারপর চলে তোমার পরীক্ষা নিরীক্ষা। বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ে পড়ার মতো রং খুলে গেল তো ভালো, নইলে নয়। ঠিক কি যে তুমি আঁকতে চাও গোড়া থেকেই সেই ধারণা তোমার স্পষ্ট থাকে না বলেই কেলোর কীর্তি চালিয়ে যাও। গাঁ গাঁ করে হ্যারিংওয়ে নাকি তখন বলেছিল, আমি ছবি আঁকবো আমার মর্জি মাফিক, তাতে তোমার কি? হ্যাঁ শোনো, প্রেরণা ছাড়া ছবি আঁকতে তো পারবে না। প্রেরণা নেই বলছো? ঘৃণায় নাক মুখ কুঁচকে একাকার করে ছবিটা বলল, রাস্তায় যাচ্ছিল একজন অর্গান বাদক, তোমার জানলার দিকে সে মুখ তুলে চাইল, আর তাকে দেখেই তোমার মাথায় এসে গেল প্রেরণা। ধর্মচর্চার জন্য রাত্রি জাগরণ। প্রেরণার প্রত্যাশায় বসে থাকো, প্রেরণা তোমার দিকে ফিরেও চায় না। দেখেই মায়া হলো আমার, তাই তো ভাবলাম যাই কিছু জ্ঞান দিয়ে আসি। লাল লাল চোখ মুটকে মুচকি হেসে ছবিটা আবার বলল, বেশি জেনে ছবি আঁকতে শুরু করো বলেই ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারো না, বুঝলে হাঁদারাম?
জ্ঞানে মটমট করছো বলেই অজানাকে জ্ঞানের সীমানায় ঢুকতে দাও না। ছবির মধ্যে আত্মা বেচারিও ঢোকার পথ পায় না। গলত তোমার এইখানেই। একটু যদি কম জানতে। বোমার মতো হ্যারিংওয়ে ফেটে পড়েছিল। খোদ শয়তানের মুখে এ ধরনের সমালোচনা সে আশা করেনি। কি বললে? খবরদার, আমার স্টুডিওতে বসে আমাকে হেনস্থা করলে তোমাকে কিন্তু পস্তাতে হবে বলে দিচ্ছি। বলতে বলতে লাল রং বোঝাই শুয়োরের কেশের 12 নম্বরের মোটা তুলিটা সে তুলে ধরল। জ্ঞান দেওয়ার ঠেলায় ছবিটা সেসব ভ্রুক্ষেপ না করে বলল, শোনো, খাঁটি শিল্পী যেন ছেলে মানুষের মতো অজ্ঞান হয়। জ্ঞানের মটমাটানি তার ভেতরে থাকে না। যে শিল্পী নিজের সৃষ্টি নিয়ে তত্ত্ব রচনা করে চলে সে কিন্তু শিল্পী থাকে না, সমালোচক হয়ে দাঁড়ায়। দাঁড়াও দাঁড়াও, লাল রংটা তুললে কেন? লালে লাল করে দেবো, বুঝেছ? তোমাকে লাল পর্দা বানিয়ে ছাড়বো আমি। আমারই স্টুডিওতে বসে আমাকে লেকচার দেওয়া? হ্যাঁ, শুনেই নাকি দারুণ ঘাবড়ে গিয়েছিল ছবিটা। অত হড়বড় করা কি আছে? কথাটা একটু শেষ করতে দাও না বাপু। না। আরে শোনো শোনো, তোমার ভালো করবো বলেই তো এসেছি আমি। প্রেরণা জিনিসটা তোমার মধ্যেই নেই, আমি সেটা তোমাকে জুগিয়ে যাব। কোলনের ক্যাথিড্রালের নাম শুনেছ? শয়তানের সেতু। রাবিশ, তোমার কথা শুনে বস্তা পচা সস্তা নাম কিনে নরকে তলিয়ে যাই আর কি। নাও ধরো, ফিরে যাও জাহান্নামে। হ্যারিংওয়ের মাথায় নাকি তখন রক্ত চড়ে গিয়েছিল। একতাল লাল রং নিয়ে গুঁজে দিয়েছিল ছবির প্রাণীটার মুখের মধ্যে। ভীষণ চমকে গিয়ে থু থু করে রং ফেলবার চেষ্টা করেছিল ইতালিয়ান বিচার। কি করছ? তারপরেই নাকি শুরু হয়ে গিয়েছিল অত্যাশ্চর্য সেই ধস্তাধস্তি। আর এদিকে হ্যারিংওয়েও সমানে তার লাল রং ছিটিয়ে যাচ্ছিল। আর প্রতিবারই দুমড়ে মুচড়ে শরীরটাকে তুলির হাত থেকে বাঁচাতে চেষ্টা করে যাচ্ছিল ছবির প্রাণীটা। আর সেই সঙ্গে দর কষাকষিও চালিয়ে গেছে তারস্বরে। শোনো হে শিল্পী, তুমি জোড়া নিধি পাবে হে। শোনো, দুটো উৎকৃষ্ট ছবি, বিনিময়ে যা বলবো সেটা তোমাকে শুনতে হবে, কেমন? এক ধ্যাবড়া রং ছুঁড়ে দিয়ে হ্যারিংওয়ে মুখে কোনো কথা না বলে জবাবটা দিয়েছিল। কি এবার দাম পছন্দ তো? এই নাও। কি করছ? মিনিট কয়েক কেবল ঘচাঘচ তুলি ছোড়া, রং ছিটকে পড়া আর ইটালিয়ানে তারস্বরে চিৎকার ছাড়া আর কোনো শব্দই শোনা যায়নি। হাত আর কবজির মোচড়ে বেশ কয়েকটা তুলির পোঁচ রুখে দিলেও হ্যারিংওয়ে সমস্ত বাধা পেরিয়ে জ্যাবড়া জ্যাবড়া রং লাগিয়ে দিয়েছিল ছবির চোখে, মুখে, নাকে। কিন্তু এভাবে এন্তার রং ছড়ালে প্যালেটের রং তো ফুরাবেই। হ্যারিংওয়ের রং শূন্য হলো এক সময়। দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি দাঁড়িয়ে হাঁপাতে লাগলো হাঁপড়ের মতো। ছবি দেখে মনে হচ্ছে যেন এইমাত্র গড়াগড়ি দিয়ে এলো কসাইখানে। ভিজে রং ঘাড় বেয়ে টস টস করে গড়িয়ে পড়ায় ছবিটার প্রাণীটার মধ্যে খুব অস্বস্তি দেখা দিল। তা সত্ত্বেও লড়াইয়ের প্রথম টক্করে কিন্তু সেই জিতেছে। সুতরাং লাল রঙের বেধড়ক মার খেয়েও সে তার গো ছাড়েনি। নিরুদ্ধ নিঃশ্বাসে যেই বলেছে, আরে দুটো খাঁটি ছবির বিনিময়ে একখানা শয়তানের আত্মা জাগানো ছবি। অমনি হ্যারিংওয়ে ধাঁ করে স্টুডিও থেকে বেরিয়ে সোজা বউয়ের সাজঘরের দিকে দৌড়েছিল। আর ফিরে এসেছিল এক টিন সবুজ এনামেল পেন্ট আর একটা মোটা বুরুশ নিয়ে। দেখেই গলার শিরা ফুলিয়ে চেঁচিয়ে উঠেছিল শিল্পী শয়তানটা। তিনটে
তিনটে সেরা ছবি বিনিময়ে একখানা। হ্যারিংওয়ের সবুজ রং ঝপাত ঝপাত করে এসে পড়েছিল শয়তানের লাল চোখে। গার্গেল করার মতো ঘড়ঘড়ে গলায় ছবির শয়তান তবুও মিনতি জানিয়ে যাচ্ছিল। হ্যারিংওয়ে দাঁড়ায় মোটা ব্রাশের এক এক কোচে সবুজে সবুজ করে দিল লাল রং ছেটানো শয়তানটাকে। দেখতে দেখতে সবুজ হয়ে গেল গোটা ক্যানভাসটা। গড়ানো রঙের ফাঁক দিয়ে চকিতের মতো উঁকি দিয়েছিল ছবির শয়তানের মুখটা। 5খানা মাস্টারপিস বলার সঙ্গে সঙ্গে ঝপাস করে মুখের ওপরে এক পোচ রং মেরে দিয়েছিল হ্যারিংওয়ে। আর পরক্ষণেই সেই গড়ানো রঙের ফাঁক দিয়ে একখানা লাল চোখ বেরিয়ে পড়ে বিষম ঘৃণায় প্যাট প্যাট করে চেয়েছিল হ্যারিংওয়ের দিকে। হ্যারিংওয়ের হাত ঝড়ের মতো তৎক্ষণাৎ ধেয়ে গিয়েছিল সেই দিকে। অচিরেই চকচকে সবুজ এনামেল ছাড়া আর কিছুই দেখা যায়নি। দ্রুত শুকিয়ে আসছে রং, তা সত্ত্বেও কিছুক্ষণ ধরে এদিকে সেদিকে রঙের আস্তরণ ফুলে ফুলে উঠছিল তলার চাপে। তারপর ক্যানভাসটা ধীরে ধীরে নীরব নিথর হয়ে গেল। মৃত্যু হলো ছবির শয়তানের। হ্যারিংওয়ে পাইপটা ধরিয়ে বসে পড়েছিল। শুধু একটা আফসোস থেকে গেল আজও। একটা ফটো তুলে রাখা উচিত ছিল শয়তানটা। শেষ হলো আজকের গল্প দ্য টেম্পটেশন অফ হ্যারিংওয়ে। লেখক H.G. ওয়েলস। গল্পের কথকের ভূমিকায় রয়েছি আমি জয়দীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ গঙ্গোপাধ্যায়। গল্পের নাট্যরূপ, পরিচালনা এবং উপস্থাপনায় জয়দীপ। গল্পের পোস্টার এবং আবহ সংযোজন জয়ফোর ক্রিয়েশন। প্রযোজনা টিম এখন স্টোরি টাইম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এরকমই আকর্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।